স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এটার সাথে কোটা সাংঘর্ষিক কিনা? আর আপনার যে বাংলাদেশের সংবিধানের, আপনি বলছেন বাংলাদেশ সংবিধানে বলছে কোন অবহেলিত জনগোষ্ঠীর জন্য আপনি কোটা রাখতে পারবেন। সেক্ষেত্রে কোটা যে বাতিল করা হয়েছিল সেটাও অপরাধ মনে করেন কিনা, এবং মুক্তিযোদ্ধাদের যে কোটা দেওয়া হচ্ছে এটাও অপরাধ মনে করেন কিনা? যদি দিতে হয়, সবাইকে সমান অধিকার যদি না দেয়, তাহলে যে কৃষক আমার বাংলাদেশকে উৎপাদন করে, ওনারই সন্তান, ওনারই কন্যা সন্তান বা পুরুষ সন্তান বলেন, যে কোনো সন্তানকে এই রাষ্ট্রের কাজে দেওয়ার একটা স্বপ্ন থাকে, তাহলে উনি পাশাপাশি এই যে বাংলাদেশে যে কৃষক উৎপাদন হচ্ছে, অর্থনীতির যোগান হচ্ছে। আমি শেষ করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, দেখেন এখন যে মা বাবার একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন যদি ভেঙে চুরমার করে দেয়, তাহলে আমি মনে করতেছি এই শিক্ষক, এই ছাত্রছাত্রীদের সাথে অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকরা যেন এই আমাদের দেশের শিক্ষিত যে যুবকগুলা যুবতীগুলা এরা সবাই কলেজ ভার্সিটি শেষ করে সবাই বিদেশে ফাড়ি জমায়, আর আমাদের দেশে কোটাগুলা রাখে ইন্ডিয়ার রয়ের লোকজনের নিয়োগ দেওয়ার জন্য। এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতেছি। এখানে বিজ্ঞ অনেক লোক আছে, এবং কি বাংলাদেশে 2 জন নাগরিক আছে, এবং কি একজন আওয়ামী লীগ আছে, বুঝছেন তো। আওয়ামী লীগ বাংলাদেশের নাগরিক না, এটা কি বললেন আবার আপনি? না, আওয়ামী লীগ ইন্ডিয়ান নাগরিক, এটা আমার স্পষ্ট কথা। দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা এবং থানা পর্যায় পর্যন্ত এই কোটা পদ্ধতিটা অঘোষিতভাবে চালু হয়েছে। তো আমাদের জাতীয়ভাবে যদি আমরা কোটা দিতে যাই, আমরা জানি আমাদের দেশে 2টা বৃহৎ পরিবার আছে যারা বাংলাদেশের বর্তমান রাজনীতির সকল কিছু। একটা হলো শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি, আরেকটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফ্যামিলি। আমি যেহেতু রিপন ভাই আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন বা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আমি উনার কাছে সবিনয়ে জানতে চাই, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানুষ, উনি ফেরেশতা না। এখন হচ্ছে আমি ওই যে আমাদের আরিফুর রহমান স্যারের কথার সিকুয়েন্সে আমার একটা উদাহরণ মনে পড়লো, আমি উদাহরণটা দিয়ে শুরু করতে চাচ্ছি। উদাহরণটা হচ্ছে, এক বেলুন বিক্রেতা অনেক রকমের বেলুন সে বিক্রি করার জন্য নিয়ে এক শিশুদের স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। এখন এই বেলুনগুলোর মধ্যে বিভিন্ন রঙের বেলুন আছে, হলুদ, লাল, সাদা, কালো। এখন অনেক ধনী করে ছেলেপেলেরা এসে এক একটা করে বেলুন কিনে নিয়ে যাচ্ছে। আর ওই পাশে দাঁড়ায় ছিল একটা খুব গরিব অসহায় একটা ছেলে, সে শুধু তাকায় তাকায় দেখছে যে একটার পর একটা বেলুন কিনে নিয়ে যাচ্ছে, একটার পর একটা বেলুন কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি শিশুরা কালো রংটা খুব একটা বেশি পছন্দ করে না, তাই কালো রঙের একটা বেলুন সবশেষে রয়ে গেল। এই বেলুনটা কেউ কিনলো না। তখন ওই শিশুটা বেলুন বিক্রেতাকে জিজ্ঞেস করতেছে যে, কাকা, এই বেলুনটা কি আকাশে উড়বে না? এই বেলুনটা কি আকাশে উঠতে পারবে না? তখন ওই বিক্রেতা হেসে দিয়ে বলতেছে, বাবা, বেলুন উড়ার জন্য রঙের দরকার নাই, দরকার হইলো গ্যাসের। সুতরাং এই গল্প থেকে আমি বলতে চাচ্ছি যে যারা মেধাবী, যাদের ওই গ্যাস আছে, মেধা আছে, তারা আকাশে উড়বেই, তাদের আকাশে উড়ার থেকে আটকে রাখতে কেউ পারবে না। কিন্তু এখন এই মেধাবীদের জন্য যদি আকাশে ছাদ তৈরি করে দেওয়া হয়, কুঠা নামক একটা ছাদ তৈরি করে দেওয়া হয় উন্মুক্ত ভাবে, তাদের যদি উঠতে না দেওয়া হয়, তাদের যদি ব্যারিয়ার সৃষ্টি করা হয়, এটা কি আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের উন্নয়নের জন্য কি এটা কি ভালো হবে কিনা? আমার আরিফ স্যারের কাছে এই প্রশ্নটা রয়ে গেল। দয়া করে আরিফ স্যার আমার এই প্রশ্ন উত্তরটা দিবেন। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আরিফ ভাই প্লিজ রেখে রাখেন, প্লিজ আমাদের সাথে আছেন, এমএ দাও প্লিজ আপনার প্রশ্ন বা মতামত। আমি আসলে আমার স্যারকে, মাহমুদ আলী স্যার, ওনাকে হাসনাত আলী স্যার ওনাকে একটা রিকোয়েস্ট করছি। স্যার, আজকে নেদারল্যান্ডে থেকে একটা জারি করা হয়েছে, বাংলাদেশি স্টুডেন্টরা এখানে পড়তে আসে না, বাংলাদেশি স্টুডেন্টরা ভিসা পারপাসে এখানে আসে। ডেনমার্ক একই অবস্থা করছে, নেদারল্যান্ড একই অবস্থা করছে, জার্মানিতেও একই অবস্থা, আপনার পোল্যান্ডও একই অবস্থা, পর্তুগালে একই অবস্থা। বাংলাদেশিদের বাংলাদেশিরা এখন অপরাধী হয়ে গেছে, বাংলাদেশি স্টুডেন্টরা এখন অপরাধী হয়ে গেছে সব জায়গায়, সারা বিশ্বে। এই বিষয়ে আপনি একটু বলবেন। আর দ্বিতীয়ত, আপনার যেই সাবজেক্ট ছিল, সাবজেক্টে আসি। সাবজেক্টের বিষয় হচ্ছে, আমি জানতে চাচ্ছি স্যার, আপনারা তো আমাদেরকে শিখাইছিলেন, আপনারা আমাদের শিক্ষক, আমরা সম্মান দিয়েই বলছি যে স্যার, আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এটার সাথে কোটা সাংঘর্ষিক কিনা? আর আপনার যে বাংলাদেশের সংবিধানের, আপনি বলছেন বাংলাদেশ সংবিধানে বলছে কোন অবহেলিত জনগোষ্ঠীর জন্য আপনি কোটা রাখতে পারবেন। সেক্ষেত্রে
কোটা যে বাতিল করা হয়েছিল সেটাও অপরাধ মনে করেন কিনা, এবং মুক্তিযোদ্ধাদের যে কোটা দেওয়া হচ্ছে এটাও অপরাধ মনে করেন কিনা? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আশা করি রিপন ভাই লিখে রাখবেন। সোহেল, মোহাম্মদ সোহেল ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভার্চুয়াল প্রোগ্রামে প্রিয় অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে দেখেন যে কোটার বিষয় নিয়ে আপনারা আজকের আলোচনার মুখোমুখি, আমি আর ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, শুধু মুক্তিযুদ্ধ ফ্যামিলিদের জন্য, তাদের সন্তানের জন্য যে কোটা দেওয়া হবে, সরকারের তরফ থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হবে, বাকি লক্ষ লক্ষ কোটি কোটি জনতার যে শিক্ষা মেধা, একটা ফ্যামিলির যে একটা অঙ্গীকার থাকা উচিত, একটা মা বাবার যে আশা ভরসা থাকা উচিত, সে হোক গরিব ঘরের সন্তান, সে হোক ন্যায্যপূর্ণ বা বাংলাদেশেরই তো নাগরিক। কারণ বাংলাদেশে যখন সুশিক্ষিত হয়ে সমাজে যখন বড় হয়েছে এবং মেধাবী শিক্ষা অর্জন করার পাশাপাশি সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা কেন পাচ্ছে না? এই যে ছাত্রছাত্রীরা আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করতেছে, এই আন্দোলনে তাদের অভিভাবক সহ এবং বিভিন্ন শিক্ষক সহ বাংলাদেশের সচেতন ব্যক্তি যেন এগিয়ে আসে, এদের ন্যায্যপূর্ণ দাবির জন্য যেন এরা যেন অটল থাকতে পারে। কারণ কোটা যদি দিতে হয়, সবাইকে সমান অধিকার যদি না দেয়, তাহলে যে কৃষক আমার বাংলাদেশকে উৎপাদন করে, ওনারই সন্তান, ওনারই কন্যা সন্তান বা পুরুষ সন্তান বলেন, যে কোনো সন্তানকে এই রাষ্ট্রের কাজে দেওয়ার একটা স্বপ্ন থাকে, তাহলে উনি পাশাপাশি এই যে বাংলাদেশে যে কৃষক উৎপাদন হচ্ছে, অর্থনৈতিক যোগান হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, দেখেন এখন যে মা বাবার একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন যদি ভেঙে চুরমার করে দেয়, তাহলে আমি মনে করতেছি এই ছাত্রছাত্রীদের সাথে অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকরা যেন এগিয়ে আসে এবং এই আন্দোলনের যেন সামিল হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে তো স্বপ্ন ভাঙার কথা বলছে না, কোটা সংস্কার বা কোটা বাতিলের কোটা সংস্কার হতে পারে। খোরশেদ আলম, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি কুয়েত প্রবাসী, লক্ষ্মীপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো রিপন স্যারের কাছে। স্যারা বলতেছে যে মুক্তির জন্য কোটা দরকার। আমি মনে করি যে কিছু মুক্তির জন্য কোটা দরকার, কিন্তু এই যে আমাদের প্রবাসীরা 30 বছর 40 বছর বিদেশ এত পরিশ্রম করে আসে, লাস্ট পর্যন্ত কিছু নেই, তা ওনাদের জন্য কি কোটা প্রয়োজন নাই স্যার? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলনে ইন্ধন দিচ্ছে বিএনপি। কাদের সাহেব বলছে এই যে শিশু হারা যাচ্ছে যে কয়দিন ধরে, এটাতে কি বিএনপির কোনো ইন্ধন আছে? আমি দুইটা বিষয় জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আর কথা কি, আমরা তো সব সময় আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে আসি, কথা বলি, তো এগুলা কথা বলার মনের দুঃখটা একটু হালকা করা আর কি। আসলে কোটা সংস্কার আন্দোলন বলতে কি, এর আগে বিপি নূরকে দিয়া সরকারে একটা নাটক সাজাইছে, এটাও আর একটা নাটক, বুঝছেন? কোটা কি, আমাদের দেশের শিক্ষিত যে যুবতীগুলা এরা সবাই কলেজ ভার্সিটি শেষ করে সবাই বিদেশে ফাড়ি জমায়, আর আমাদের দেশে কোটাগুলা রাখে ইন্ডিয়ার রয়ের লোকজনের নিয়োগ দেওয়ার জন্য। এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতেছি, এখানে বিজ্ঞ অনেক লোক আছে এবং কি বাংলাদেশের 2 জন নাগরিক আছে এবং কি একজন আওয়ামী লীগ আছে, বুঝছেন? তো আওয়ামী লীগ বাংলাদেশের নাগরিক না, এটা কি বললেন আবার আপনি? না, আওয়ামী লীগ ইন্ডিয়ার নাগরিক, এটা আমার স্পষ্ট কথা। এখানে যে এভাবে তো বলা ঠিক না। না, এভাবে বলা ঠিক না, মানে আমরা কি কথা বলতে পারবো না, আন্দোলন করতে পারবো না, মিছিল মিটিং করতে পারবো না? অনলাইন প্ল্যাটফর্মে আপনি জয়েন করে বলবেন আমার একজন গেস্টকে, আপনি বলবেন যে উনি ইন্ডিয়ান নাগরিক, এটা তো ঠিক না। না না, তো ওনারা ইন্ডিয়ান নাগরিক নাকি? ওনারা ইন্ডিয়ান নাগরিক না। শোনেন আপু, আমি একটা কথা বলি, আমাদের ফেনীতে বন্যায় সব বাসায় নিয়ে যাইতেছে, দেশের বিভিন্ন স্থানে, সিলেটে মানুষ ঘরে বসবাস করতে পারতেছে না, দেশের ভিতরে আপনার করিডোর দের, তারপরে যে আপনার ট্রেন রোড দের, সবকিছু দের, তো হেরা ইন্ডিয়ান নাগরিক নাকি? হেরা তিস্তার জন্য হেরা বন্দোবস্ত করতে পারতেছে না কেন? বাংলাদেশের আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। হাসিনা আপা, আপনাকে এবং আপনার আলোচক বিন্দুকে সালাম জানাই। বিশেষ করে আমাদের বিশেষ গবেষক আমাদের আরিফুর রহমান রিপন ভাইকে, এবং উনার শেষ কথাটা, ওই কথাটাই বলে রাখি, বিশ্বাসীদেরাই সবসময় সঠিক পথে থাকে। তা আমি আরিফুর রহমান রিপন ভাইকে সম্মানের সাথে, উনাকে শ্রদ্ধা রেখে একটা প্রশ্ন করতে চাই
যে উনি আপনার এখানে আলোচনা করার সময় আপনি যখন ওনাকে একটা প্রশ্ন করছিলেন কোটা নিয়ে, উনি তখন বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এটা জিদ করে বলছিলেন। আমি জানি না উনি জানেন কিনা, কোন সাংবিধানিক পদে কেউ জিদ এবং রাগের বশীভূত হয়ে সাংবিধানিক পদে থাকতে পারে না। যদি উনার এই কথা সত্য হয়ে থাকে তাহলে উনার এই কথার পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর কোনো বৈধ প্রধানমন্ত্রী উনাদের কথাও থাকে না, জনগণের কথা বাদে দিলাম। এই ব্যাপারে আমি ওনার কাছ থেকে সবিনয়ে জানতে চাই। আর যে কোটার ব্যাপার যেটা আলাপ করতেছেন, আমি এই কোটা নিয়ে যখন আজকে আপনারা অনেকদিন যাবত আলাপ করতেছেন, আমি একটা জিনিস দেখলাম 1971-এ, আমি মাহমুদ ভাইকে বলবো আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। 1971 সনে মুক্তিযোদ্ধা পিতার সন্তান ছিলেন রাজাকার, আবার মুক্তিযোদ্ধার সন্তানের বাবা ছিলেন রাজাকার সন্তানের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। তো আমরা কি এখানে মুক্তিযোদ্ধাকে সম্মান করব নাকি মুক্তিযোদ্ধার বংশধর বা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে ওদেরকে সম্মান করব? আর আমার আরেকটা বিনীত অনুরোধ, বিনীত প্রশ্ন সবিনয়ে আমি আমাদের রিপন ভাইয়ের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে তো যে চাকরির যে কোটা, এটা আমাদের রাজনীতিতে এই কোটাটা শাখা প্রশাখা বিস্তারিত হয়েছে। আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা এবং থানা পর্যায় পর্যন্ত এই কোটা পদ্ধতিটা অঘোষিতভাবে চালু হয়েছে। তো আমাদের জাতীয়ভাবে যদি আমরা কোটা নীতিতে যাই, আমরা জানি আমাদের দেশে দুইটা বৃহৎ পরিবার আছে যারা বাংলাদেশের বর্তমান রাজনীতির সকল কিছু। একটা হলো শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি, আরেকটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফ্যামিলি। আমি যেহেতু রিপন ভাই আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন বা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আমি উনার কাছে সবিনয়ে জানতে চাই, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানুষ, উনি ফেরেশতা না, উনি শয়তান না, উনাকে কোনো না কোনো সময় মারা যেতে হবে, শেখ রেহানাকে কোনো না কোনো সময় মারা যেতে হবে। তারপরে যদি এই কোটা নিয়ে আপনারা আওয়ামী লীগের লোকজন আন্দোলন করেন, তাহলে আওয়ামী লীগের হাল ধরার জন্য কে আছে একটু আপনি কষ্ট করে বলবেন। কারণ জয় এবং আমাদের টিউলিপ সিদ্দিকী এবং ববি, উনারা তিনজনে বিয়ে করছে বিদেশি, আর আমাদের পুতুল আপা বিয়ে হয়েছে হলো একজন শিক্ষিত সাবজেক্ট না। জি, মানে আপনি আপনার এটাই প্রশ্ন, মানে কে কোথায় বিয়ে করেছে সেটা না, মানে আপনার প্রশ্ন হচ্ছে যে পরবর্তীতে কে আসতে পারে নেতৃত্বে, এই তো না? আমাদের শুধু চাকরি না তো, আমাদের তো রাজনীতিতেও কোটা চলে আসছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের রিপন ভাই আছেন। রিপন ভাই, আসসালামু আলাইকুম। আপনাকেও বিশেষ করে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আমার কাছে ভালোই লাগে ভাই। আপনি সুন্নতি লেবাস, মাশাআল্লাহ, দেখতে শুনতে অনেক ভালো লাগে আপনাকে ভাই। আমরা তো স্বাধীনতার আজকে এত বছর পরে, আমরা তো আসলে আপনাদের কাছ থেকে এটা আশা করি নাই কখনো। আমাদের বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি হওয়ার পরে পরে সর্বপ্রথম ইন্দিরা গান্ধীকে বলেছিল যে আপনার পোজ আপনি নিয়ে যাবেন কখন। কিন্তু এখন আপনারা যেভাবে এই যে রেল টেল সবকিছু দিয়ে দিচ্ছেন, আমরা কি করব? আমরা তো বুঝতেছি না আসলে আমরা কি ইন্ডিয়ার দাসত্ব স্বীকার করে নিব কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে মানে এখন বর্তমানে যে কোটা সংস্কার যে আন্দোলন চলতেছে, আমি দেখতেছিলাম রিপন ভাই কালকে ওটা নিয়েও কথাবার্তা বলছেন। অবশ্য আপনি এক জায়গায় একমত অবশ্য হয়েছেন যে আলোচনা করাটা দরকার। তো রিপন ভাই, আমি আপনাকে অনেক ভালো মনে করি, হাসনাত আলী স্যারও আছেন বা আমাদের এই মাহমুদ স্যার আছেন। আমি চাইবো যে আসলে সবাইকে মানে যুদ্ধের মুখে নিয়ে যাইয়েন না, যেভাবে মানে দেশটা তো ধ্বংস হয়ে যাবে। তাহলে রিপন ভাই, আপনারা সবাই ভালো মানুষ, সবকিছু বুঝেন। আমরা প্রবাসী আছি, হয়তো দেশে নাই। যদি দেশে থাকতাম অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতাম, কথাবার্তা বলতাম। আপনারা যাতে দেশে আছেন, সবকিছু যেভাবে সুন্দরভাবে সমাধান হয়। আমরা চাই না আসলে আর কোনো মা কান্না করো আবরারের মতো আমাদের আর একটা ভাই খুন হয়ে যায় বা এরকম কিছু আমরা চাই না। আমরা চাই যেভাবে হলে সুন্দর হয়। রিপন ভাই, আপনারা তো ভালো একটা পোস্টে আছেন, আপনারা একটু ভালোভাবে কথাবার্তা বলে যেভাবে সমাধান করার দরকার একটু করেন না ভাই। এত 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 হিংসা কিসের ভাই? এত হিংসা কিসের? আমরা তো 90 দশকের আগেও দেখছি যে দুই নেত্রী একসাথে বসে খাবার খাইছে, একসাথে সবকিছু করছে। এখন কি জন্য এত হিংসা রিপন ভাই বলেন? সেই পরিবেশ আবার দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ এনামুল হক বিজয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর একটা কথা ছিল হাসিনা আপু, একটা কথা। আমি গত বছর আমি দেশে গিয়েছিলাম, আমি 7 বছর পরে পাই, আমি সৌদি আরব থাকি, 7 বছর পরে গিয়েছি। যাওয়ার পর আমি দেখছি মাশাআল্লাহ আমাদের দেশটা এত উন্নত হয়ে গেছে, মাশাআল্লাহ আমার কাছে ভালো লাগছে সত্যি। যেটা আমি এয়ারপোর্টে থেকে ডাইরেক্ট এই যে কি জানি ফ্লাইওভার দিয়ে দিয়ে আসছিলাম গাড়ি করে, যাত্রাবাড়ির ওইদিকে মানে সাইনবোর্ড নামের একটা জায়গা আছে, ওইখানে আমার একটা হিজড়া আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। উনি আমার কাছে রিয়েল চাইতেছে, রিয়েল হিজড়া। আমি তো মানে হঠাৎ করে গেছি প্রায়
7 বছর 8 বছর পরে আমি গেছি, আমি তো বুঝি নাই, বুঝছেন। আমি গাড়িতে ছিলাম, গাড়িতে কেউ ছিল না, ড্রাইভার ছিল। আমি মানে হিজড়া আমার কাছে